গ্রীষ্মের গরম সবেমাত্র প্রবেশ করেছে কুসুমপুর গ্রামে। শহরের মানুষ এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে এসি লাগায়, কিন্তু এই গ্রামের মানুষদের কাছে উপায় বলতে এই গাছের ঠান্ডা শীতল হাওয়া। তাদের কাছে এটাই এসি। এই নিয়ে তাদের কোনো অভিযোগ থাকে না। তুলনামূলকভাবে গরমটা আজ একটু বেশিই পড়েছে কুসুমপুর গ্রামে। বাড়িতে আর থাকা যায় না। রোজকার চায়ের দোকানের আড্ডা ছেড়ে গ্রামের গুটি কতক লোক জমা হয়েছে পুরনো বটগাছটার তলায়। প্রাণটা জুড়িয়ে এলো। বন্ধুদের সাথে আড্ডা আর তার সাথে গরম গরম চপমুড়ি, এটা বাঙালিদের কাছে একটা ঐতিহ্যের বিষয়। পলাশদা, ভালোই করেছো আমাদের এই আড্ডায় চপমুড়িটা নিয়ে এসে। ব্যাস, এখন শুধু একটু বৃষ্টির অপেক্ষা। যা গরম পড়েছে, উফ বাপরে বাপ, এই জন্যই তো রাতে ঠিক করে ঘুমও হয় না। তা যা বলেছিস, আর এখন তো ঘন ঘন লোডশেডিংও হয়। সে যাই হোক, সন্ধ্যের আড্ডায় এই চপ মুড়িটা দারুণভাবে জমেছে রে। তবে তোরা যাই বলিস, আমার তো মনে হয় এই আড্ডায় জটাশঙ্কর না হলে চলে না। কয়েকদিন হলো ওনাকে আর দেখতে পাচ্ছি না। ওনার গল্পগুলো শুনতে আমার তো বেশ ভালোই লাগে। আরে জটাশঙ্কর তো এখন আমাদের গ্রামের ওই বয়স্কদের সাথে আড্ডা দেয়, তাই ওনার সাথে দেখা হয় না। কিন্তু বিকাশ, তোর এই কথাগুলো একেবারে ভুল। জটাশঙ্কর গল্প বলে না, সত্যি কথাই বলে। তোর মনে নেই সেই দিনের গল্পটা? উনি বিষ্ণুকিশোরী গ্রামে গিয়ে ভূতের সাথে এক ঘরে ছিল। হুম 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 যাই হোক, ছাড় ওসব কথা। তিনজন এমনভাবে কথা বলছে, ইতিমধ্যে তাদের মাঝে উপস্থিত হলো জটাশঙ্কর। কি হে, কেমন আছো তোমরা সব? আজও তো সন্ধে হতে না হতেই লোডশেডিং হয়ে গেল। আরে জটাশঙ্কর, আসুন আসুন, আপনার কথাই তো হচ্ছিল, বসুন এখানে। তা জটাশঙ্কর, আজ বয়স্কদের সাথে আড্ডা ছেড়ে হঠাৎই আমাদের সাথে? আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়, আর এই বয়সে তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার আমার মজাটাই আলাদা। আর ওই বয়স্কদের সাথে আড্ডা, ওদের সাথে আড্ডা মানে পরচর্চা, পরনিন্দা, ওইগুলো আমার একদমই পোষায় না। তোমাদেরকেই খুঁজতে খুঁজতে আমি চায়ের দোকানে উপস্থিত হয়েছিলাম। ভাবলুম তোমরা হয়তো ওখানেই আছো। তারপর বুঝতে পারলাম যে তোমরা এখানে আছো। বুঝতে পারলেন? কেমন করে বুঝতে পারলেন আমরা এখানে আছি? তোমরা হয়তো ভুলে গেছো আমি হাত দেখার পাশাপাশি একজন গুণিনও। আমি কিছু জানতে চাইলে সেটা তখনই জানতে পারি। এটা আমার কাছে একটা শক্তি বলতে পারো। এই ধরো, আর কিছুক্ষণের মধ্যে একটা ভয়ানক কালবৈশাখী ধেয়ে আসছে আমাদের দিকে। তারা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। কালবৈশাখী তো দূরের কথা, আকাশে কালো ছিটে ফোটা কোনো মেঘেরও চিহ্ন নেই। তারা দেখল আকাশ ভরে আছে উজ্জ্বল তারায়। আর ওই তো চাঁদ মামাও আজ তাদের আড্ডায় সামিল হয়েছে। তাই ওদের মধ্যে বিকাশ একটু মনে মনে হাসল। বিকাশ বড় যুক্তিবাদী মানুষ। চোখে না দেখা পর্যন্ত সে কিছুই বিশ্বাস করে না। আচ্ছা জটাশঙ্কর, আজ চায়ের ব্যবস্থা নেই, কিন্তু এই গরম গরম চপমুড়ি আমাদের এই আড্ডায় ঐতিহ্য বাড়াবে। তারপর নানা বিষয়ে কথা শুরু হয় তাদের। আড্ডাটা ভালোই জমে উঠেছে। সেই আড্ডা অনেকক্ষণ ধরে চলে। হঠাৎ পশ্চিম দিকের আকাশে মেঘ গর্জন করে উঠল। খালি আকাশে এখন কালো মেঘের ঘনঘটা। এতক্ষণ কোনো বাতাস ছিল না, আর হঠাৎ করে হু হু করে ঠান্ডা শীতল বাতাস বইতে শুরু করলো।
কিছু মুহূর্তের পর চারিদিকের পরিস্থিতি যেন বদলে যেতে লাগলো। গাছপালা খুব জোরে জোরে দুলছে, আকাশের তারাগুলো যেন এখন ভয় পেয়ে কোথাও উধাও হয়ে গিয়েছে, আর তার জায়গায় এখন কাঁকড়া বিছের মতো এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছে। আর দেখতে দেখতে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড়ের দাপটে চারিদিকে কিছু ভালো করে বোঝা যাচ্ছে না। বিকাশের চোখ পড়ল জটাশঙ্করের মুখের ওপর। তিনি বিকাশের দিকে তাকিয়ে আছেন। তিনার মুখে এক প্রশান্ত বিজয়ী হাসি। বিকাশ তার কিছুক্ষণের আগের বলা সন্দেহজনক কথা বুঝতে পারে। যে জায়গায় বসে তারা আড্ডা দিচ্ছিল তার ঠিক পাশেই জটাশঙ্করের বাড়ি। বৃষ্টির হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য জটাশঙ্কর সবাইকে তার বাড়িতে নিয়ে যায়। এখন বিকাশ সম্পূর্ণ নিশ্চুপ। সে ক্ষমাপ্রার্থী হয়ে জটাশঙ্করকে বলল, জটাশঙ্কর, আমি এখন ঠিক বুঝতে পেরেছি আপনি সত্যিই অনেক কিছু জানেন। আমি খামোকা আপনার সমস্ত কথাকে নিছক গল্প মনে করতাম, কিন্তু আজ আপনি ঠিকঠাক প্রমাণ করেই দিলেন। আমায় আপনি ক্ষমা করুন। আরে না না, ওতে তোমার কিছু ভুল নেই। এই বয়সে এমনটা হওয়া স্বাভাবিক। আচ্ছা, তোমরা চা খাবে? মানে এই বৃষ্টির দিনে একটু গরম গরম চা না হলে চলে না। জটাশঙ্কর এই বলে রান্নাঘরের দিকে চলে গেল। আমাদের মধ্যে বিপুল এখন নেই, সে তার নিজের বাড়ি গিয়েছে। কিছুক্ষণের মধ্যে জটাশঙ্কর তার ভৃত্যকে চায়ের কথা বলে এসে আবার তার নিজের তক্তপোষটাতে বসল। আচ্ছা জটাশঙ্কর, এই বৃষ্টির দিনে একটা ভূতের গল্প হয়ে যাক। আপনার জীবনে তো অনেক ঘটনা ঘটেছে। জটাশঙ্কর চায়ের সাথে গল্প বলাতে পটু। গরম গরম চা আমাদের সামনে এসে উপস্থিত হলো। চায়ের পেয়ালার দিকে তাকিয়ে জটাশঙ্কর গল্প বলা শুরু করল। আজ যে ঘটনাটা আমি তোমাদের বলবো, এটা আমার জীবনের একদম প্রথমের দিকে। তোমরা তো জানোই আমি ছোটবেলায় বাড়ি ছেড়েছিলাম। তারপর আমি এক সাধুর কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখতে শুরু করি। সেই সময়ের কথাই আজ আমি তোমাদের বলবো। তন্ত্র সাধনা করে কিছু রোজগার আমি তখন করতে শুরু করি। সেই টাকায় একটা ছোট্ট বাড়িও আমি ভাড়া নিয়েছিলাম। ওই সময়টা ছিল গরমের সময়। রাতের খাওয়া দাওয়া সেরে শোবার তোড়জোড় করছি, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাত্রে কে এলো আবার? যে গ্রামে আমি থাকতাম সেই গ্রামে অনেকেই আমার সঙ্গে দেখা করতে আসতো বিভিন্ন সমস্যা নিয়ে। ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত 11টা। একটু চিন্তিত মনে দরজার সামনে এগিয়ে গেলাম। দরজাটা খুলেই সামনে দেখলাম একটি অপরিচিত মেয়ের মুখ। কাকে চাই আপনার? আমি জটাশঙ্করের সাথে দেখা করতে চাই। উনি কি এই বাড়িতে থাকেন? আমি তখন নিজের পরিচয় দিয়ে মেয়েটিকে বাড়ির ভেতরে ডাকলাম। আচ্ছা বলুন, কি সমস্যা? বাবা, একটি মাত্র মেয়ে আমার, অনেক কম বয়স তার। কিছুদিন আগে সে মামার বাড়ি ঘুরতে গিয়েছিল, আর সেখান থেকে ঘুরে আসবার পর থেকেই রাতে যখনই সে ঘুমাতে যায়, ঘুমের ঘরে এসে কী যেন আবোল তাবোল বলে, আর মাঝে মাঝে তার মুখ থেকে গোয়ানি শব্দও বেরিয়ে আসে। দেখে মনে হয় ওর বুকের ওপরে কেউ বসে ওর ওপর অত্যাচার করছে। বাবা, ডাক্তার তো অনেক দেখিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি এটা কোনো প্রেতাত্মার কাজ। এতে ডাক্তারবাবু কিছুই করতে পারবে না। বড় চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। গ্রামের লোকের কাছে জানতে পারলাম আপনি তান্ত্রিক মানুষ। আপনি নাকি অনেক মানুষের অনেক সমস্যার সমাধান করেছেন। তাই বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি বাবা। আপনি যদি একটু আমাকে সাহায্য করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যস্ত হবেন না। আমি আপনার সঙ্গে আজই আপনার বাড়িতে যাব। মেয়েটির এমন অসহায় অবস্থা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। রাতেই তার সাথে তার বাড়ি যাব বলে ঠিক করলাম।
যেমন ভাবা তেমন কাজ। অন্ধকার পথ দিয়ে আমি আর সেই মেয়েটি হাঁটতে শুরু করলাম তার বাড়ির উদ্দেশ্যে। জঙ্গলের মধ্য দিয়ে মেয়েটির বাড়ি পৌঁছাতে আমাদের বেশ কিছুটা সময় লেগে গেল। বাড়ির কাছে এসে দেখলুম বাড়িতে কোনো আলো জ্বলছে না, পুরো বাড়িটা অন্ধকারে পড়ে আছে। প্রথমটা আমার একটু দেখে অদ্ভুত মনে হলো, বাড়িতে একটি অসুস্থ মেয়ে রয়েছে কিন্তু বাড়িতে কোনো আলো জ্বলছে না। বাড়ির ভেতরে ঢুকলাম, তারপর দেখলাম একটি বাচ্চা মেয়ে খাটের ওপরে শুয়ে আছে আর তার পায়ের ধারে জ্বলছে ওই হ্যারিকেন মতো কোনো একটা জিনিস। ঘরের ভেতরে রয়েছে তখন খুব অল্প আলো, ঘরে ঠিকমতো কিছু দেখা যাচ্ছে না। ঘরের ভেতরে প্রবেশ করতেই পেছন থেকে হঠাৎ করে খট করে দরজাটা বন্ধ হয়ে গেল। বুকের ভেতরটা আচমকা দূর দূর করে উঠল। ঘুরে দেখলাম সেই মেয়েটি আমার পেছনে নেই। অবাক হয়ে আবার সামনে ঘুরতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে মাথাহীন একটি মেয়ের দেহ। তার কাটা গলা থেকে তখন গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে, আর তার সাথে হঠাৎ আমার চোখ গেল তার ঠিক পেছনে খাটের দিকে। এতক্ষণে যেখানে শুয়েছিল একটি বাচ্চা ফুটফুটে মেয়ে, এখন সেখানে শুয়ে আছে একটি কঙ্কাল। জানেন কিভাবে আমার এই পরিণতি হলো? আমার নাম দীপা। আমার স্বামী অনেক দিন আগেই মারা গিয়েছে। ছোট্ট মেয়েটিকে নিয়ে আমি এই ঘরেই থাকতাম, কিন্তু একদিন আমি বাড়ির বাইরে ছিলাম। আমার ছোট মেয়েটি এই ঘরের মধ্যে একা খেলছিল, আর ঠিক দুপুরে আমি জানতে পারলাম এক সাধু বাবা আমাদের বাড়িতে আসে। আমার বাচ্চা মেয়েটাও ঘরের মধ্যে খেলাধুলা করছিল। তাকে এক গ্লাস জল আনতে বলে সে, আর যখনই আমার মেয়ে জল আনতে ভেতরে যায়, সে আমার মেয়ের পেছনে পেছনে বাড়ির ভেতরে ঢুকে যায়, আর সেইভাবে দরজা বন্ধ করে আমার মেয়ের সাথে খারাপ কাজ করে। পরে আমার মেয়ের কাছ থেকে আমি সব কিছু জানতে পারি, কিন্তু কিছুদিন পর আমার এই ছোট্ট মেয়েটিও মারা যায়, আর সেই দুঃখে আমিও রেল লাইনে মাথা দিই। আর সেই দিন থেকে আমি প্রতিশোধের আগুনে ঘুরে বেড়াই তান্ত্রিকদের জন্য। যারা এইভাবে গ্রামের তান্ত্রিক হয়ে আসে, আমি তাদের সবাইকে মেরে ফেলি। তাই তুইও বাঁচবি না। বাইরে তখন কালবৈশাখীর আর্তনাদ তীব্রভাবে বেড়ে উঠল, সঙ্গে জোরে জোরে বৃষ্টি আর কান ফাটানো বজ্রপাত। আজ এই পর্যন্ত থাক, পরের ঘটনা অন্য কোনো দিন শোনাবো।